সহজে বোঝার সুবিধার্থে এখানে অনেক অবৈজ্ঞানিক উদাহরণ দেয়া হবে, সেটা নিয়ে পরবর্তীতে কোনো বৈজ্ঞানিক তর্কালাপে না জড়ানোই ভালো। কেমিস্ট্রি চ্যাপ্টার 4 অর্থাৎ পর্যায় সারণী এমন একটা চ্যাপ্টার, এসএসসি পরীক্ষার প্রশ্ন যারা করে তারা লাস্ট কয়েক বছর ধরে এই চ্যাপ্টারকে ডিচ করতে পারে নাই। অর্থাৎ প্রত্যেক বছর এই চ্যাপ্টার থেকে প্রশ্ন হয়েছে এন্ড কয়েকটা পার্টিকুলার টাইপের প্রশ্ন হয়েছে। আজকের ভিডিওতে আমরা সেই পার্টিকুলার কয়েকটা প্রশ্ন নিয়েই কথা বলবো। অর্থাৎ তুমি যদি আজকের ভিডিওটা দেখো তাহলে এসএসসি পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে গ আর ঘতে যে 7 মার্কসের প্রশ্ন আসে সেটা তুমি কমন পাবা ফর শিওর। সো আর কথা না বাড়ায় চলো ভিডিওতে। সো স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছ, আজকে আমরা কথা বলবো হচ্ছে চ্যাপ্টার 4 নিয়ে, অর্থাৎ হচ্ছে পর্যায় সারণী। এখানে হচ্ছে প্রথমে সবচেয়ে সহজ টাইপের যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে তোমাকে বলে যে মৌলের অবস্থান নির্ণয় করো, ঠিক আছে? সো মনে রেখো, যখনই তোমাকে মৌলের অবস্থান নির্ণয় করতে বলবে তোমাকে জাস্ট দুইটা জিনিস বের করতে বলবে। একটা হচ্ছে মৌলের পর্যায় বের করতে হবে, আরেকটা হচ্ছে মৌলের গ্রুপ বের করতে হবে। কিন্তু এখানে একটা ক্যাচ আছে, সেটা হচ্ছে তোমাকে কিন্তু এই যে স্ক্রিনে যেমন দেখতে পাচ্ছ যে বোরন অথবা হচ্ছে এই যে বোরন অথবা ম্যাঙ্গানিজ যেভাবে দেয়া আছে ডিরেক্ট এরকম কিন্তু দেয়া থাকবে না। তোমাকে হয়তো বলে দিবে যে এ হচ্ছে একটা মৌল যেটা পারমাণবিক সংখ্যা হচ্ছে 25, এইটার অবস্থান নির্ণয় করো। তোমাকে কিন্তু মৌলটা বলে দিবে না। সো মৌলটা তোমার আইডেন্টিফাই করতে হবে, বাট উদ্দীপক কিভাবে করতে হয় সেটা আমরা লাস্ট ভিডিওতে দেখবো। আজকে আমরা কথা বলি, ধরো আমরা উদ্দীপক বুঝে ফেলছি, আমরা বুঝে গেছি আমাদেরকে কার অবস্থান নির্ণয় করতে হবে। এখন আমরা সেটার অবস্থান কিভাবে নির্ণয় করব, সেটার জন্য প্রথমে আমরা পর্যায় নির্ণয় করব। খুবই সহজ। প্রথম যে কাজ তোমরা করবা অবস্থান নির্ণয় করতে বললে, 1 নাম্বার হচ্ছে আউফবাউ নীতিতে ইলেকট্রন বিন্যাস করে ফেলবা। সেটা হচ্ছে যেমন ধরো এখানে বোরনেরটা করা আছে। বোরনেরটা কিভাবে করা আছে যে 1s2 2s2 তারপর কি 2p1, রাইট? এটা বোরনের ইলেকট্রন বিন্যাস। ম্যাঙ্গানিজেরটা কিভাবে করা আছে 1s2 2s2 2p6 3s2, কেন জানি দুইবার আসছে 3s2 3p6 4s2 3d5 ইলেকট্রন বিন্যাস হয়ে গেছে, রাইট? সো এই যে ইলেকট্রন বিন্যাস আমার হয়ে গেছে, এখন হচ্ছে পর্যায় নির্ণয় করার জন্য তোমার খেয়াল করতে হবে এই যে সামনে যে নাম্বারগুলো আছে না 1 2 2, এগুলো কি? এগুলো হচ্ছে কক্ষপথ কয়টা আছে, কোন কক্ষপথে ইলেকট্রনটা আছে, রাইট? সহজ কথা হচ্ছে এত কিছু মাথায় রাখতে হবে না। সবচেয়ে বড় যে নাম্বারটা আছে এই যে সামনের নাম্বারগুলোর মধ্যে 3 2 2 1 4 3, সবচেয়ে বড় কোনটা? 4, রাইট? সবচেয়ে বড় কত? 4, এটাই ওর পর্যায়। তাহলে পর্যায় কত হবে? পর্যায় হবে হচ্ছে 4। বুঝতে পারছো? এইটার পর্যায় কত হবে? বোরনের পর্যায় কত হবে? 1 2 2 2। সবচেয়ে বড় সামনের যে নাম্বারটা সেটা কত? 2, এটাই ওর পর্যায়। তাহলে সামনে যে নাম্বারটা আছে সবচেয়ে বড় যে নাম্বার, এটা হচ্ছে তোমার পর্যায়। পেরে গেছো, পর্যায় নির্ণয় করতে শিখে গেছো। বাট সামনের জিনিসগুলোর জন্য আমি একটু তোমাদেরকে মাথায় দিয়ে রাখি, যে সামনের যে নাম্বারটা আছে সেটা হচ্ছে প্রধান কক্ষপথ বা কয়টা কক্ষপথ আছে। সবচেয়ে বড় যে নাম্বার যেটা দেখতে পাচ্ছ এখানে যেমন হচ্ছে 4, এটার মানে হচ্ছে এইটার ইলেকট্রন টোটাল 4টা কক্ষপথে বিন্যস্ত আছে। তার মানে ম্যাঙ্গানিজে আমি যদি বলি কয়টা কক্ষপথ আছে, 4টা কক্ষপথ আছে। তাহলে ম্যাঙ্গানিজ কেমন হবে? এটা নিউক্লিয়াস 1 2 3 4। খুবই খারাপ হয়েছে দেখতে, বাট মাথায় রেখো এমন হবে, ঠিক আছে? একটু সুন্দর হলে ভালো হইতো। যাই হোক, বুঝতে পারছো? ক্লিয়ার? পর্যায় নির্ণয় করা শিখে গেছে। এরপর কি? এরপর হচ্ছে গ্রুপ নির্ণয় করতে বলবে। এগেইন ওই আউফবাউ নীতিতে ইলেকট্রন বিন্যাস করছো না, ওইটাই লাগবে। বাট এইবার জাস্ট কয়েকটা জিনিস খেয়াল করতে হবে। ইলেকট্রন, সর্বশেষ ইলেকট্রন কোন উপশক্তি স্তরে গেছে। যেমন হচ্ছে দেখো সোডিয়ামেরটা কোথায় গেছে? 3s এ গেছে। বোরনেরটা কোথায় গেছে? 2p তে গেছে। তারপর হচ্ছে ম্যাঙ্গানিজেরটা কোথায় গেছে? 3d তে গেছে। তার মানে এটা কোথায় গেছে? s এ। কোন সোডিয়াম s এ গেছে, বোরন কোথায় গেছে? p তে গেছে, আর হচ্ছে ম্যাঙ্গানিজ কোথায় গেছে? d তে গেছে। এই যে কোনটা কোন শেষ ইলেকট্রনটা কোন উপশক্তি স্তরে গেছে, এইটার বেসিসে ডিটারমাইন করি এটা হচ্ছে কোন ব্লক কোন ব্লক মৌল, ঠিক আছে? যেমন সোডিয়াম আমার কোন ব্লক? s ব্লক। বোরন কোথায় গেছে শেষ ইলেকট্রন? 2p তে। যেই p তেই যাক, p তে তো গেছে, এটা হচ্ছে 2p ব্লক, ঠিক আছে? 2p না, শুধু p ব্লক। ম্যাঙ্গানিজ কোথায় গেছে? 3d তে। 3d তে যাক, 4d তে যাক, 5d তে যাক, যার d তেই যাক, d তে তো গেছে। তাহলে এইটা হচ্ছে আমার কি হবে? এটা হবে হচ্ছে আমার d ব্লক মৌল। ইজি পিজি, বুঝতে পারছো? এইবার কোন ব্লকে গেলে কি হয় মাথায় রেখো। s ব্লকে যদি যায়, যেমন সর্বশেষ ইলেকট্রন যদি s এ যায়, তাহলে এই যে s যে উপশক্তি স্তরটা আছে সেখানে কয়টা ইলেকট্রন আছে? একটা। এইটাই হচ্ছে ওর গ্রুপ। যদি এস ব্লক হয়, আবার বলতেছি, যদি এস ব্লক হয় তাহলে ওই এস যে শেষ উপশক্তি স্তরটা এস, যে এসই হোক 3s 4s 2s, যে কয়টা ইলেকট্রন আছে এটাই ওর গ্রুপ। যেমন সোডিয়ামে, চলে যাচ্ছ কেন? সোডিয়ামে এস এ কয়টা ইলেকট্রন আছে? লাস্ট কোনটা? 3s, সেখানে কয়টা ইলেকট্রন আছে? একটা। তাহলে সোডিয়ামের গ্রুপ কত হবে? 1।
সোডিয়ামের গ্রুপ কত 1, ডান, ইজি পিজি, বুঝছো? এরপর বোরনে আসো, বোরনে শেষ ইলেকট্রন কোথায় গেছে? পি তে গেছে। কয়টা ইলেকট্রন আছে? একটা আছে। মাইকটা মনে হয় ভেঙে যাবে। কয়টা আছে? একটা আছে। এসে তার আগের এসে কয়টা আছে? দুইটা আছে। মনে রেখো, যদি পি ব্লক হয় ফর্মুলা হচ্ছে পি প্লাস এস প্লাস 10, পি প্লাস এস প্লাস 10, এই তিনটা জিনিস যোগ করে দিবা। পি কি? এই যে পি তে কয়টা ইলেকট্রন আছে? একটা। তাহলে কি পি তে কয়টা ইলেকট্রন আছে? একটা। এস কি? ওই পি এর আগে যে এসটা আছে ওইটাই কয়টা ইলেকট্রন আছে? কয়টা আছে দেখতে পাচ্ছি? দুইটা। তাহলে দুইটা প্লাস কিছু না, সবার সাথে 10 যোগ হবে। 10 যোগ হবে সবার সাথে। পি তে যে কয়টা থাক, এস এ যে কয়টা থাক, তার সাথে 10 যোগ হবে। তাহলে পি তে একটা আছে, এস এ কয়টা আছে? দুইটা আছে। 1 যোগ 2 কত? 3। তার সাথে 10 যোগ হবে। 10 যোগ হবে কত হইলো? 13। বুঝতে পারছো? ইজি না? এরপর ম্যাঙ্গানিজের যদি ডি ব্লক হয়, মাথায় রেখো, এই যে ডি তে কয়টা ইলেকট্রন আছে? 5টা। ডি তে কয়টা ইলেকট্রন আছে? 5টা। ডি সাথে এস এ যে কয়টা ইলেকট্রন আছে সেটা যোগ করে দিব। আবার মাথায় রেখো, এটা যদি 3D এর ইলেকট্রন যোগ করো, তাহলে ডি এর সাথে কি যোগ করতে বলছি? এস। তাহলে 4s এর ইলেকট্রন যোগ করবা। যদি 4d এর ইলেকট্রন নাও, তাহলে 5s এর ইলেকট্রন নিবা। যদি সর্বশেষ ইলেকট্রন তোমার হচ্ছে 5d তে প্রবেশ করে, তাহলে ওটার সাথে যে এস হবে সেটা হচ্ছে 6s এর ইলেকট্রন। এটা একটু মাথায় রেখো। এই জায়গায় পোলাপাইন পেঁচায় যায়, কারণ হচ্ছে অনেকে কি করে জানো, আমি দেখছি অনেকে এই যে যেমন হচ্ছে ম্যাঙ্গানিজের ইলেকট্রন বিন্যাস যখন করতে যায়, তখন হচ্ছে 3d তে কয়টা ইলেকট্রন আছে? ডি আর এস এর ইলেকট্রন নেয়। 3d তে কয়টা আছে? 5টা। 3d তে কয়টা আছে? 5টা। আর হচ্ছে 2s এ, সরি 3s এ কয়টা আছে? 2টা। এই 3d আর 3s যোগ করে ফেলে। 3d আর 3s যোগ করে ফেলে। ম্যাঙ্গানিজের ক্ষেত্রে এটা সমস্যা হবে না। সমস্যা কোথায় হবে জানো? সমস্যা হবে হচ্ছে গিয়ে তোমার যদি ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস করো। ক্রোমিয়াম কত? 24, রাইট? ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস করি তো আসো তো 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 4s1, 3d5। এটা তোমরা নিশ্চয়ই জানো। ক্রোমিয়ামের কত? 4s1, 3d5। এখন যদি আমি এখানে গ্রুপ নির্ণয় করতে বলি, তোমার তো ডি এর ইলেকট্রন নিবা। ডি তে কয়টা ইলেকট্রন আছে? 5টা। আর এস এর যে ইলেকট্রন নিবা, তুমি যদি 3s এর ইলেকট্রন নাও, গ্রুপ কত হয়ে যাবে? ডি প্লাস এস কত হয়ে যাবে? 5 প্লাস 2 কত হয়? 7 হয়ে যায়। কিন্তু আসলে কিন্তু 7 না। তোমার যদি 3d নাও, ইলেকট্রন নিতে হবে হচ্ছে 4s এর। বুঝতে পারছো? 4s এ কয়টা ইলেকট্রন আছে? একটা। তাহলে 5 যোগ 1 কত হবে? 6টা। মাথায় রেখো, যদি 3d তোমার শেষ উপশক্তি স্তর হয়, তাহলে তার সাথে যাবে হচ্ছে 4s। যদি তোমার 5d শেষ উপশক্তি স্তর হয়, তাহলে তার সাথে যেটার ইলেকট্রন নিবা সেটা হচ্ছে 6s এর ইলেকট্রন নিয়ে যোগ করে দিবা, শেষ। বুঝতে পারছো? যদি তারপরে কনফিউশন থাকে আমাকে কমেন্ট বক্সে জানাও, যেটাটা পারবা না। ওকে? এরপর হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম, যেটা থেকে প্রশ্ন আসবেই, সবসময় আসে, আসতেই হবে, আসবেই, লিখে দিলাম। ঠিক আছে? পর্যায়বৃত্ত ধর্ম বুঝার আগে আমরা একদম ধরে ধরে আয়নীকরণ শক্তি, পর্যায়বৃত্ত ধর্ম অনেক কিছু আছে। কি কি আছে? আয়নীকরণ শক্তি আছে। তার আগে কি আছে? পরমাণুর আকার আছে, আয়নীকরণ শক্তি আছে, আর কি আছে? ধাতব ধর্ম আছে, অধাতব ধর্ম আছে, তাই না? ইলেকট্রন আসক্তি আছে, আরেকটা কি আছে? তড়িৎ ঋণাত্মকতা আছে। এই মোটামুটি 6টার মধ্যেই তোমার ঘুরে ফিরে আসে। ঠিক আছে? সবকিছুতে কয়েকটা জিনিস কমন আছে, সেই কমন জিনিসগুলো আগে আমরা একটু বুঝে নিব। প্রথম জিনিসটার জন্য আমার যেটা লাগবে, পর্যায় সারণীটার দিকে একটু ঠিক মতো তাকাও। ঠিক মতো তাকালে যেটা তুমি দেখবা সেটা হচ্ছে, দেখো আমি একটু মার্ক করতেছি, তোমরা একটু আমার সাথে থেকো। হ্যাঁ, এই যে আমি প্রথম এদেরকে মার্ক করলাম, এটা কি? এটা কি? গ্রুপ 1। এই পুরাটাই কি? এই পুরাটা বরাবর হচ্ছে গ্রুপ 1। এটা কি? গ্রুপ 2, এটা গ্রুপ 3, এটা গ্রুপ 4। তাহলে গ্রুপ 3 এই বরাবর, গ্রুপ 4 এই বরাবর, তাই না? সো এই বরাবর উপর থেকে নিচে পুরাটা কারা? গ্রুপ 1। এই যে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, এরা সবাই কি? গ্রুপ 1 এ, রাইট? এখানে একটা মজার ব্যাপার আছে, সে মজার ব্যাপারটা একটু খেয়াল করো। এই যে হাইড্রোজেন কোন গ্রুপ? গ্রুপ 1। লিথিয়াম কোন গ্রুপ? গ্রুপ 1। সোডিয়াম কোন গ্রুপ? গ্রুপ 1। এদের সবার গ্রুপ সেম, আলাদা কি তাইলে? পর্যায় আলাদা। এই বরাবর যায় হচ্ছে আমাদের পর্যায়। হাইড্রোজেন কোন পর্যায়ে আছে? 1 এ। লিথিয়াম কোন পর্যায়ে? 2 এ। সোডিয়াম কোন পর্যায়ে? 3 এ। পটাশিয়াম কোন পর্যায়ে? 4 এ। যত উপর থেকে নিচে যাচ্ছ কি চেঞ্জ হচ্ছে? পর্যায় চেঞ্জ হচ্ছে। পর্যায় চেঞ্জ হচ্ছে মানে কি ভাই? একদম শুরুতে, এই যে একটু আগে তোমাকে যে পর্যায় নির্ণয় করা শিখালাম, পর্যায় চেঞ্জ হয় কিসের বেসিসে? কয়টা কক্ষপথ আছে, তাই না? সোডিয়ামের পর্যায় 3। এটার মানে কি? সোডিয়ামে ওই যে সামনের যে সবচেয়ে বড় নাম্বারটা, এই যে এখানে একটু দেখে আসো। পর্যায় নির্ণয় করতে গিয়ে যার পর্যায় 4 পাইছি, তার সামনের সবচেয়ে বড় নাম্বারটা আমরা কি ধরছি?
এটাই ওর পর্যায়, তাই না? সামনে যে বড় নাম্বার যেটা, এটাই ওর কক্ষপথ বলে দিছি না? তার মানে ম্যাঙ্গানিজে কক্ষপথ কয়টা আছে? পর্যায় 4 মানে কক্ষপথ 4টা আছে। পর্যায় 3 কক্ষপথ 3টা। পর্যায় 5 মানে কক্ষপথ কয়টা? 5টা। এটা মাথায় রেখো, ঠিক আছে? পর্যায় বাড়তেছে মানে কক্ষপথের সংখ্যা বাড়তেছে, বুঝছো? গট ইট? ওকে, তাহলে আসো তো সামনে যাই। এই যে এখানে, এই যে আমার গ্রুপ একে, উপর থেকে আমি যত নিচে যাচ্ছি কি হচ্ছে দেখো তো, আমার পর্যায় সংখ্যা বাড়তেছে, তাই না? 1 2 3 4 পর্যায় সংখ্যা বাড়তেছে মানে কি? কক্ষপথের সংখ্যাও বাড়তেছে। কক্ষপথের সংখ্যা যদি বাড়ে, ভাইয়া তুমি একটা জিনিস বুঝো, একটা কক্ষপথ আছে, একটা 2টা 3টা 4টা, যত কক্ষপথ বাড়তেছে আকার বড় হচ্ছে না? এটাই বলছি, আকার বেড়ে যায়। আকার যদি বেড়ে যায়, একটু জিনিসটা বুঝো, নিউক্লিয়াস সবসময় তোমার মাঝখানে থাকবে। আকার যত বাড়তেছে, আকার যদি ছোট হয়, এত খারাপ ছবি আমি কিভাবে আঁকতে পারতেছি, যাই হোক, আকার যদি ছোট হয়, এই যে ধরো আকার যদি ছোট হয়, তাহলে নিউক্লিয়াসের সাথে শেষ শক্তি স্তরে যে ইলেকট্রনটা আছে, শেষ শক্তি স্তরে নীল দিয়ে দেখালে হবে না, শেষ শক্তি স্তরে যে ইলেকট্রনটা আছে, যদি আকার বড় হয় তাহলে দূরত্ব বাড়ে, নাকি আকার ছোট হলে দূরত্ব বাড়ে? অবশ্যই আকার ছোট হলে দূরত্ব কম থাকে, যত আকার বড় হবে দূরত্ব তত বাড়বে, তাই না? যত আকার বড় হবে দূরত্ব তত কি হবে? বাড়বে। সো দূরত্ব যদি বাড়ে, তোমার একটা ফ্রেন্ডের সাথে তোমার যদি ডিস্টেন্স বেড়ে যায়, তুমি এক জেলায় থাকো, তোমার ফ্রেন্ড আরেক জেলায় থাকে, যত দূরত্ব বাড়বে বন্ধুত্ব তত দুর্বল হইতে থাকবে, তত তোমাদের ফ্রেন্ডশিপ দুর্বল হইতে থাকবে। সেরকম নিউক্লিয়াস আর ইলেকট্রন একটা আরেকটাকে আকর্ষণ করে, ফর শিওর, কোনো ডাউট নাই। বাট দূরত্ব যত বাড়বে, কুলম্বের সূত্র অনুযায়ী ওদের মধ্যে আকর্ষণ তত কমবে। বুঝতে পারছো? এতটুকু জেনে রাখো। বাকিগুলা এই এতটুকু দিয়ে বাকি সবগুলো আমরা বুঝবো, ঠিক আছে? এতটুকু শুধু জেনে রাখো, এই 4টা পয়েন্ট মাথায় রাখো। একই গ্রুপে যত উপর থেকে নিচে যাও, এটা সবগুলাই লিখবা, যেটাই আসবে ওটা লিখবা, হ্যাঁ? শুধু আকারেরটাই অন্য কিছু লিখবা। যদি তোমাকে বলে আকার একই গ্রুপে কিভাবে চেঞ্জ হয়, একই গ্রুপে যত উপর থেকে নিচে যাবা, পর্যায় সংখ্যা বাড়বে, ফলে কক্ষপথের সংখ্যা বাড়বে, ফলে আকার বাড়বে। ইজি, গট ইট? বুঝতে পারছি? আকার আসলে এতটুকু, আর বাকি যা যা আছে সবগুলোর কেসে এই প্রথম 4টা লিখবা। আকার বাড়বে, ফলে নিউক্লিয়াস আর ইলেকট্রনের দূরত্ব বাড়বে, তার ফলে হচ্ছে ওদের মধ্যে আকর্ষণ কমে যাবে। ঠিক আছে, গেল, আকর্ষণ কমে গেল। এবার হচ্ছে আমরা একই গ্রুপে কথাবার্তা বলছি, এবার হচ্ছে আমরা একটু একই পর্যায়ে যদি যাই, যেমন ধরো হচ্ছে এইখানে যারা আছে, এরা কোন পর্যায়ে? এরা পর্যায়ে 2 আছে, তাই না? এই যে লিথিয়াম, বেরিলিয়াম, তারপর কি বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, এরা কোন গ্রুপে আছে? সরি, কোন পর্যায়ে আছে? এদের সবার পর্যায়ে সেম, একই পর্যায়ে আছে। কোন পর্যায়ে? পর্যায় হচ্ছে 2, কিন্তু এদের সবার আলাদা কি বলতো? যেমন হচ্ছে দেখো, জুম কেন হচ্ছে তুমি? যেমন হচ্ছে দেখো, লিথিয়াম কোন গ্রুপে আছে? 1-এ। বেরিলিয়াম কোন গ্রুপে আছে? 2-এ। তারপর বোরন কোন গ্রুপে আছে? 13-এ। আমরা একটু আগে বের করে আসি বোরনের গ্রুপ, তাই না? কার্বন কোন গ্রুপে আছে? 14-এ। এদের সবার গ্রুপ কিন্তু আলাদা, কিন্তু কি সেম? পর্যায় সেম। পর্যায় যদি সেম থাকে, আমাকে একটা জিনিস বলো, কক্ষপথ কি চেঞ্জ হয়? না, কক্ষপথ চেঞ্জ হচ্ছে না। গ্রুপ আলাদা, গ্রুপ আলাদা হলে যেমন চাই হোক, ওটা পরে। পর্যায় সেম, এটা মানে কি? কক্ষপথ সেম, কক্ষপথ একই থাকতেছে, তাই না? সবাই 2 নাম্বার পর্যায়ে, মানে সবার 2টা কক্ষপথই আছে, কারো 3টাও নাই, কারো 1টাও নাই, সবার 2টা আছে। গট ইট? এতে সবার কক্ষপথ সেম। কক্ষপথ যদি সেম থাকে কি হয় সেটা পরে বলতেছি। কক্ষপথ সেম থাকতেছে, কিন্তু দেখো লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 3, বেরিলিয়ামের 4, তারপর কি বোরনের 5, কার্বনের 6, নাইট্রোজেনের 7। একই পর্যায়ে যত বাম থেকে ডানে যাচ্ছ, পারমাণবিক সংখ্যা কি হচ্ছে? বাড়তেছে। পারমাণবিক সংখ্যা বাড়তেছে মানে কি বাড়তেছে? প্রোটন সংখ্যা বাড়তেছে, রাইট? প্রোটন সংখ্যা বাড়তেছে। আর কি বাড়তেছে? ইলেকট্রন সংখ্যা বাড়তেছে, অবশ্যই বাড়তেছে। তো প্রোটন বাড়তেছে, ইলেকট্রন বাড়তেছে, প্রোটন বাড়তেছে, ইলেকট্রন বাড়তেছে, 2টা সংখ্যা বাড়তেছে, তার মানে চার্জের সংখ্যা বাড়তেছে, চার্জের পরিমাণ বাড়তেছে। যদি পজিটিভ চার্জও বাড়তেছে, প্রোটন বাড়তেছে, নেগেটিভ চার্জও বাড়তেছে। দেখো লিথিয়ামে কয়টা? 3টা প্রোটন, 3টা ইলেকট্রন। বেরিলিয়ামে 4টা প্রোটন, 4টা ইলেকট্রন। তারপর কে? বোরন 5টা ইলেকট্রন, 5টা প্রোটন। সো পজিটিভ নেগেটিভ 2টাই বাড়তেছে। এদের মধ্যে আকর্ষণ বাড়বে না? নিউক্লিয়াসে পজিটিভ চার্জ বাড়তেছে, বাইরে তোমার হচ্ছে নেগেটিভ চার্জ বাড়তেছে, এতে আকর্ষণ বাড়বে না? আকর্ষণ যত বাড়ে, তোমরা কি করো? তোমার একটা ফ্রেন্ডের সাথে তোমার খুব আকর্ষণ যখন ফিল করো, তখন কি করে? দোস্ত বাসার নিচে আড্ডা মারি, অনেকক্ষণ তোর সাথে দেখা সাক্ষাৎ হয় না, তোর সাথে তোর কথা অনেক মনে পড়তেছে, তাই না? কাছে রেখে আনো, রাইট? ইলেকট্রন আর প্রোটনেই কাজ করবে, ওরা নিজেদেরকে কাছে ডেকে আনবে। কাছে ডেকে আনবে মানে কি? নিজের কাছে টেনে আনবে। আর কাছে যদি টেনে আনে, বেচারা পরমাণু, ওর আকার কিন্তু আস্তে আস্তে ছোট হতে থাকবে। যেমন হচ্ছে দেখো, আমরা একটু যদি নিচে যাই, এখানে লেখা আছে একই পর্যায়ে যত তুমি বাম থেকে ডানে যাও, তোমার পর্যায় সেম থাকতেছে,
কক্ষপথ সেম, তাই পর্যায় সেম, তার মানে কক্ষপথ সেম, কিন্তু তোমার পারমাণবিক সংখ্যা বাড়তেছে। এই যে নিউক্লিয়াস একটা করে প্রোটন আর শেষ শক্তি স্তরে একটা করে ইলেকট্রন বাড়তেছে, তাহলে এদের মধ্যে আকর্ষণ বাড়তেছে। এদের মধ্যে আকর্ষণ যদি বাড়ে কি হয় সেটা পরে, আকর্ষণ তো বাড়তেছে। বুঝতে পারছি ডান। এবার আসো আমরা এক এক করে সবগুলা পর্যায়বৃত্ত ধর্ম এই 4টা পয়েন্টের আন্ডারে বুঝবো, ঠিক আছে? একই পর্যায়ে বাম থেকে ডানে আগে বুঝি। আকার, একই পর্যায়ে যত বাম থেকে ডানে যাও কি হয়, কক্ষপথ সেম থাকে, পারমাণবিক সংখ্যা বাড়ে। এই যে একটু আগে দেখছি, কক্ষপথ সেম থাকে, পারমাণবিক সংখ্যা বাড়ে, নিউক্লিয়াসে একটা করে প্রোটন, শেষ শক্তি স্তরে একটা করে ইলেকট্রন বাড়তে থাকে, ওদের মধ্যে আকর্ষণ বাড়তে থাকে। তোমার আর তোমার ফ্রেন্ডের মতো ওদের যখন আকর্ষণ বাড়ে ওরা কি করে, ফোন দিয়ে বলে দোস্ত কাছে আয়, বাসার নিচে আয়, আড্ডা মারি। ওরা হচ্ছে বলে কাছে আয়। তো ওরা যখন বলে কাছে আয়, নিউক্লিয়াস যখন শেষ শক্তি স্তরে ইলেকট্রনকে বলে কাছে আয়, তখন কি হয়, নিউক্লিয়াস মাঝখানে, শেষ শক্তি স্তরে ইলেকট্রন চেপে ওর কাছে চলে আসে। বেচারা পরমাণুর আকার তাতে করে কি হয়, ছোট হয়ে যায়। বুঝতে পারছো? দ্যাটস ওয়াই একই পর্যায়ে যত বাম থেকে ডানে যাও পরমাণুর আকার কমতে থাকে। বুঝতে পারছো? এরপর আসি আয়নীকরণ শক্তিতে কি হয়। আয়নীকরণ শক্তি মানে বুঝবা হচ্ছে শেষ ইলেকট্রনকে, শেষ শক্তি স্তরে যে ইলেকট্রনটা আছে ওটাকে যদি তুমি বের করে নিতে শেষ শক্তি স্তরে যে ইলেকট্রনটা আছে ওটাকে বের করে নিতে যে প্রয়োজনীয় শক্তি, সেটাই হচ্ছে তোমার আয়নীকরণ শক্তি। এখন দেখো কি হয়েছে, একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে অনেক আগডুম বাগডুম বলার পর আমরা বুঝছি যে নিউক্লিয়াস আর ইলেকট্রন, নিউক্লিয়াসের প্রোটন আর ইলেকট্রনের আকর্ষণ বাড়ছে। এখন যদি আকর্ষণ বাড়ে, তোমার ফ্রেন্ড আর তোমার অনেক ভালো ফ্রেন্ডশিপ, এখন কেউ যদি তোমার ওই ফ্রেন্ডকে টাইনে নিয়ে অন্য কোথাও চলে যেতে চায়, ওকে বলে যে তুমি অন্য কোথাও চলে যাও, তোমার ভালো লাগবে না? তুমি তোমার ফ্রেন্ডকে ধরে রাখবা, না আমি যাইতে দিব না, রাইট? তুমি তোমার ফ্রেন্ডকে টাইনে ধরে রাখবা। সেরকম করে নিউক্লিয়াসও ওই যখন ওদের মধ্যে আকর্ষণ বেড়ে গেছে, একই পর্যায়ে যত বাম থেকে ডানে যায় ওদের মধ্যে আকর্ষণ বাড়তে থাকে, যত বেশি আকর্ষণ বাড়ে তত বেশি নিউক্লিয়াস ইলেকট্রনের ফ্রেন্ডশিপ গাঢ় হয়। তখন তুমি যদি ইলেকট্রনকে টেনে বের করে নিয়ে যেতে চাও, নিউক্লিয়াস কি সেটা দিবে না? তখন কি হবে, তখন তোমার বেশি শক্তি দিতে হবে। যত বেশি শক্তি দিতে হচ্ছে আয়নীকরণ শক্তি তত বাড়তেছে। বুঝছো? যত বাম থেকে ডানে যাও আয়নীকরণ শক্তি কি হয়, বাড়ে। আয়নীকরণ শক্তি কি, শেষ শক্তি স্তরে ইলেকট্রনকে বের করে নিতে প্রয়োজনীয় যে শক্তি সেটাই হচ্ছে আয়নীকরণ শক্তি। সোজা ভাষায় এটা মনে রাখো, ওকে? সো ধাতব ধর্মের ব্যাপারটা, ধাতব ধর্ম মানে কি দেখো, যারা ইজিলি ইলেকট্রন ছেড়ে দেয় ওরাই ধাতু, যারা ইজিলি ইলেকট্রন ছাড়ে না ওরা কি, অধাতু। তাহলে আয়নীকরণ শক্তি বাম থেকে যত ডানে যাও কি হচ্ছে, বাড়তেছে। আয়নীকরণ শক্তি বাড়তেছে মানে ইলেকট্রন বের করে নিতে বেশি শক্তি লাগতেছে, তার মানে ইলেকট্রন বের করে নেওয়া টাফ হয়ে যাচ্ছে। সো যার ইলেকট্রন বের করে নেওয়া টাফ হয়ে যাচ্ছে সে কি ভালো ধাতু না? ধাতু ভালো হলে কি হইতো, ইলেকট্রনকে ছেড়ে দিত, যাও বাবা নিয়ে যাও, ইলেকট্রন লাগবে না আমার, তাই না? সো ভালো ধাতু তো হচ্ছে না। যত বাম থেকে ডানে যাচ্ছে আয়নীকরণ শক্তি বাড়তেছে, তার মানে কি হচ্ছে, ইলেকট্রন বের করে নেওয়া টাফ হচ্ছে, ইলেকট্রন ইজিলি ছাড়তেছে না। তাহলে ধাতব ধর্ম কি হচ্ছে, আস্তে আস্তে কমতেছে। বুঝছো? ইজিলি ইলেকট্রন ছাড়তেছে না মানেই ধাতব ধর্ম কমতেছে। সো এটাই লেখা আছে। একটু আগে মনে হয় স্লাইড ভুল ছিল, আমি ঠিক করে দিচ্ছি কেটে কুটে, ঠিক আছে? এরপর হচ্ছে অধাতব ধর্ম। ধাতব ধর্ম যত কমে অধাতব ধর্ম তত কি হয়, বাড়ে। ইজি কথা। সো একই কারণে অধাতব ধর্ম বাড়ে কেন, কারণ হচ্ছে ইলেকট্রন বের করে নেওয়া টাফ হয়, ইজিলি ইলেকট্রন ছাড়ে না, তাই অধাতব ধর্ম বাড়ে। দেখছো ওই 4টা পয়েন্টার, ইলেকট্রন আর নিউক্লিয়াসের আকর্ষণ দিয়ে সবকিছু বলে দেওয়া যাচ্ছে। বুঝছো? তোমার জাস্ট একটা জিনিস বের করতে হবে যে ইলেকট্রন আর নিউক্লিয়াসের আকর্ষণের কি অবস্থায়, তাহলে সবকিছু বেড়ে যাবে। এরপর ইলেকট্রনের আসক্তি। ইলেকট্রন আসক্তি, আসক্তি মানে কি, অ্যাডিকশন, কোনো কিছুর প্রতি বেশি অ্যাট্রাকশন, তাই না? ইলেকট্রন আসক্তি মানে কি, মানে হচ্ছে কোনো একটা পরমাণু বাইরের একটা ইলেকট্রনের প্রতি কেমন অ্যাট্রাকশন ফিল করে, নতুন একটা ইলেকট্রনের প্রতি। বাম থেকে ডানে গেলে কি হয়, প্রোটনের সংখ্যা বাড়ে, প্রোটনের সংখ্যা বাড়ে, হ্যাঁ ঠিকই বলছি, প্রোটনের সংখ্যা বাড়ে। তাতে করে কি হয়, পজিটিভ চার্জ বাড়তেছে নিউক্লিয়াসে, তাই না? সো যত বেশি নিউক্লিয়াসে পজিটিভ চার্জ বাড়তেছে, বাইরে ধরো একটা ইলেকট্রন ঘুরতেছে, এমনি একটা ইলেকট্রন, ওর ইলেকট্রন না, অন্য একটা ইলেকট্রন ঘুরতে আসছে, হ্যাঁ দেখতে আসছে। পজিটিভ চার্জ যত বাড়তেছে বাম থেকে ডানে গেলে কি হচ্ছে, পজিটিভ চার্জ বাম থেকে ডানে গেলে যত বাড়তেছে তত ওই যে বাইরে ঘুরতে আসে ইলেকট্রনের প্রতি আকর্ষণ তত বাড়তেছে, অবভিয়াসলি, তাই না? বাইরে থেকে ঘুরতে আসছে তার প্রতিও আকর্ষণ বাড়বে, এটাই। সো বাম থেকে যত ডানে যাও প্রোটন সংখ্যা বাড়ে, পজিটিভ চার্জ বাড়ে, তাহলে বাইরের ইলেকট্রনের প্রতি আকর্ষণও বাড়ে, দ্যাটস ওয়াই ইলেকট্রন আসক্তি বাড়ছে। গট ইট? সো বাম থেকে যত ডানে যাও ইলেকট্রন আসক্তি বাড়ে। তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে চ্যাপ্টার 5 এর সাথে বেশি রিলেটেড। তারপরে বলে দিই, সমযোজী বন্ধনে যে দুইটা ইলেকট্রন শেয়ার করে সেই ইলেকট্রনের প্রতি, ধরো একটা হচ্ছে হাইড্রোজেন, এটা হচ্ছে হাইড্রোজেন আর একটা হচ্ছে ক্লোরিন। আমি আর ফারদিন ভাই দুইজন দুইটা মোজো খাইতেছি। এখন হচ্ছে ধরো
ফারদিন ভাই হচ্ছে মোজো বেশি খায় ফেলছে, আমরা দুইজন সমান টাকা দিছি, কিন্তু ফারদিন ভাই হচ্ছে মোজোর প্রতি আসক্তি বেশি, মোজোর প্রতি আকর্ষণ বেশি, দ্যাটস ওয়াই হচ্ছে ফারদিন ভাই আমাদের অর্ধেক পাওয়ার কথা, ফারদিন ভাই অর্ধেকের বেশি খায় ফেলছে। তো এই যে অর্ধেকের বেশি খায় ফেলার যে ব্যাপারটা, এটাই হচ্ছে গিয়ে তড়িৎ ঋণাত্মকতা। বুঝতে পারছো? দুইজনে সমানভাবে ইলেকট্রন শেয়ার করার কথা সমযোজী বন্ধনে, কিন্তু কি হয়, একজন নিজের দিকে একটু বেশি টেনে রাখে। কেন নিজের দিকে বেশি টেনে রাখে? কারণ হচ্ছে যত বাম থেকে ডানে যাও প্রোটন তোমার বাড়তেছে, এন্ড প্রোটন যত বাড়তেছে তত হচ্ছে ওই ইলেকট্রনের প্রতি আকর্ষণ বাড়তেছে। সো দ্যাটস ইট। এই যে এই কয়েকটা জিনিস, এখান থেকেই মূলত তোমার পরীক্ষায় প্রশ্ন আসে যে একই পর্যায়ে, এই পর্যায়ে মৌলগুলোর মধ্যে পারমাণবিক আকারের তুলনা করো, এই পর্যায়ে মৌলগুলোর মধ্যে আয়নীকরণ শক্তির তুলনা করো, এই টাইপের প্রশ্নগুলো আসে। আর একই গ্রুপে যদি উপর থেকে নিচে যাও, কি হয় জানো? তোমার হচ্ছে ইলেকট্রন আর প্রোটনের আকর্ষণ কি হইতে থাকে? কমতে থাকে। তাহলে কি হবে? জাস্ট উল্টা ঘটনাগুলো ঘটবে, এতক্ষণ যা যা হয়েছে তার উল্টাটা ঘটবে। এটা আশা করি নিজেরা একটু মাথা কাটাইলে বের করতে পারবে। এখন যেটা আরেকটা জিনিস আসে, সেটা হচ্ছে আয়নীকরণ শক্তির 2-4টা ব্যতিক্রম আছে, এগুলো একটু মনে রেখো। হ্যাঁ, যেমন হচ্ছে গিয়ে তোমার বেরিলিয়াম আর হচ্ছে বোরন, বেরিলিয়াম আর হচ্ছে বোরন, নাইট্রোজেন আর হচ্ছে অক্সিজেন, ম্যাগনেসিয়াম আর হচ্ছে অ্যালুমিনিয়াম, এদের মধ্যে একটু ব্যতিক্রম আছে, এগুলাই পরীক্ষায় আসে, এগুলো একটু মনে রেখো। দেখো, বেরিলিয়াম, বোরন, নাইট্রোজেন, অক্সিজেন, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এরা কিন্তু বাম থেকে ডানে যাচ্ছে। বেরিলিয়াম, বোরন একই পর্যায়ে বাম থেকে ডানে, নাইট্রোজেন, অক্সিজেন একই পর্যায়ে বাম থেকে ডানে, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম একই পর্যায়ে বাম থেকে ডানে। বাম থেকে ডানে আয়নীকরণ শক্তি কি হয়? আয়নীকরণ শক্তি বাড়ে। তার মানে হচ্ছে এই কেসে কার আয়নীকরণ শক্তি বেশি হওয়ার কথা? বোরনের। নাইট্রোজেন, অক্সিজেনের, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়ামের বেশি হওয়ার কথা। কিন্তু আমি যদি তোমাকে নাইট্রোজেন আর অক্সিজেন দিয়ে দেখাই, নাইট্রোজেনের যদি তুমি আমি যদি তোমাকে নাইট্রোজেন আর অক্সিজেন দিয়ে দেয়, কিন্তু আমি যদি তোমাকে নাইট্রোজেন আর অক্সিজেন দিয়ে দেখাই, দেখো নাইট্রোজেন আর হচ্ছে অক্সিজেন ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p3, এটা হচ্ছে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস। আর অক্সিজেনেরটা দেখো 1s2 2s2 2p4। এই যে লাস্টে দেখো এখানে নাইট্রোজেনে কি 2p3, অক্সিজেন কি 2p4, পিতে কয়টা ইলেকট্রন থাকতে পারে? 6টা, কিন্তু এখানে আছে কয়টা? 3টা। তার মানে এই উপশক্তি স্তরটা অর্ধপূর্ণ আছে না? আর এটা কিছুই নাই, পূর্ণও নাই, অর্ধপূর্ণও নাই। তোমরা জানো কোনো একটা উপশক্তি স্তর যদি অর্ধপূর্ণ অবস্থায় থাকে তাহলে ওটা অনেক বেশি স্টেবল হয়ে যায়, অনেক বেশি স্থিতিশীল হয়ে যায়। এন্ড দ্যাটস ওয়াই হচ্ছে যেহেতু নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস অনেক বেশি স্থিতিশীল, দ্যাটস ওয়াই হচ্ছে নাইট্রোজেন ইজিলি ইলেকট্রন ত্যাগ করতে চায় না। সেই কারণে নাইট্রোজেনের কি নাম ওইটার আয়নীকরণ শক্তি অক্সিজেনের চেয়ে বেশি হয়। বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি বোরনের চেয়ে বেশি, আর ম্যাগনেসিয়ামেরটা অ্যালুমিনিয়ামের চেয়ে বেশি হয়। এই একই কারণে তুমি একটু যদি তুমি ইয়াগুলা করো, কি জানি করবা, ইলেকট্রন বিন্যাস করো, তাইলেই হচ্ছে তুমি পেয়ে যাবা। ঠিক আছে? এটা কিন্তু পরীক্ষায় আসে, এগুলো একটু মাথায় রেখো, প্রশ্ন ঘাটতে গেলেই বের করতে পারবা। আর হচ্ছে ইলেকট্রন শক্তি কেন লিখছে আমি জানি না, এটা হবে হচ্ছে ইলেকট্রন আসক্তি। ঠিক আছে? ইলেকট্রন আসক্তির যদি হচ্ছে গিয়ে তুমি ব্যতিক্রম জানতে চাও, সেটা হচ্ছে একটাই হচ্ছে তোমার ইউজুয়ালি দেয়, এটা হচ্ছে মাঝখানে যেটা আছে, এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে তোমার ফ্লোরিন, এটা হচ্ছে ক্লোরিন, এরা একই গ্রুপে, তাই না? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, একই গ্রুপে যত তুমি উপর থেকে নিচে যাবা তোমার ইলেকট্রন আসক্তি কমতে থাকে, কারণ হচ্ছে প্রোটনের সাথে শেষ শক্তি স্তরের দূরত্ব অনেক বাড়তে থাকে, তাই ওখানে যে ইলেকট্রনটা আসবে ওই বাইরের ইলেকট্রনের প্রতি ওর আকর্ষণ অত একটা থাকে না। সো যত উপর থেকে নিচে যায় ইলেকট্রন আসক্তি কমতে থাকে। কিন্তু ফ্লোরিন আর ক্লোরিনের ক্ষেত্রে যেটা দেখা যায়, দেখো আমি যদি একটু এদের ইলেকট্রন আঁকার চেষ্টা করি, ফ্লোরিনের প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন থাকে, আর শেষ কক্ষপথে কয়টা থাকে? 1 2 3 4 5 6 আর হচ্ছে 7টা থাকে, তাই না? আর ক্লোরিনে কি হয়? প্রথমটায় 2টা, পরেরটায় থাকে হচ্ছে 8টা, 1 2 3 4 5 6 7 8, আর শেষেরটায় থাকে 1 2 3 4 5 6 আর এই হচ্ছে 7টা ইলেকট্রন থাকে। এখন দেখো 2টারই শেষ শক্তি স্তরে 7টা ইলেকট্রন আছে, কিন্তু ফ্লোরিনের শেষ জুম কেন হও, ফ্লোরিনের শেষ শক্তি স্তর হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, আর ক্লোরিনের শেষ শক্তি স্তর হচ্ছে তৃতীয় শক্তি স্তর, যেখানে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 18টা, আর ফ্লোরিনের যে দ্বিতীয় শক্তি স্তর সেখানে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে, কি লিখতেছি, সেখানে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে তোমার 1 মিনিট ম্যালফাংশন হয়েছে, মাফ করে দাও, সেখানে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 8টা।
ঠিক আছে। তো এখানে হচ্ছে 8টা ইলেকট্রন ধারণ করতে পারে, আছে হচ্ছে 7টা ইলেকট্রন। সেখানে যদি আরেকটা 7টা কিন্তু খুব আরামে নাই, কষ্ট বেশি আছে। সেখানে যদি ফ্লোরিন বলে আমি আরেকজনকে নিয়ে আসবো বাসায়, তখন কি বাকি 7জন মানবে? বলবে আরে ভাই এখানে আমরা 7জন থাকতে পারে, কষ্ট করে 7জন আসি, আরেকজনকে আনলে তো একদম পুরা ক্যাপাসিটি ফুল হয়ে যাবে, তখন তো হচ্ছে আমাদের থাকা অনেক কষ্ট, তাই না? বাকি 7টা ইলেকট্রন তখন নতুন ইলেকট্রনকে আসতে বাধা দিবে। তাই ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি যতই থাকুক সেটা বাধা পাবে, দ্যাটস আসক্তি আর থাকবে না। বাসায় অশান্তি তৈরি করবে এই 7জন মিলে, না আসতে দিব না, আসা যাবেই না, তো ওর তখন আর বাইরের ইলেকট্রনের প্রতি আসক্তি কমে যায়, বুঝছো? অন দ্য আদার হ্যান্ড ক্লোরিনে শেষ শক্তি স্তরে 18 জন থাকতে পারে, আছে 7জন, বহুত জায়গা পড়ে আছে, আরেকজন আসলে বাকি 7জনের কোনো প্যারা নাই, তাই ওরা কোনো আন্দোলন করে না, কোনো ক্যাচাল করে না, ওরা বলে আচ্ছা তোমার যদি নিয়ে আসতে মন চায় তো নিয়ে আসো, আমার প্যারা নাই। সো ক্লোরিন হচ্ছে তখন ইজিলি নিয়ে আসতে পারে। দ্যাটস ওয়াই যদিও ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি থাকার কথা, কিন্তু ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লোরিনের চেয়ে বেশি হয়ে যায়। বুঝতে পারছো? এইটা হচ্ছে আরেকটা জিনিস ব্যতিক্রম যেটা তোমার পরীক্ষায় দিতে পারে, আসছে অনেকবার, তুমি টেস্ট পেপার খুললেই দেখতে পাবা। আর লাস্ট আরেকটা জিনিস যেটা আসে, এটা অনেক আসে, এটা মনে হয় টিচারদের খুব পছন্দ, সেটা হচ্ছে হাইড্রোজেনের অবস্থানের সীমাবদ্ধতা। মানে হচ্ছে এক হাইড্রোজেন আছে কোথায়? হাইড্রোজেন আছে হচ্ছে গ্রুপ 1-এ, তাই না? G1-এ হাইড্রোজেন আছে কোথায়? গ্রুপ 1-এ। গ্রুপ 1-এ বাকি যারা আছে ওরা কারা? দেখো তো, লিথিয়াম, তারপর হচ্ছে সোডিয়াম, তারপর কে পটাশিয়ামকে বাদ দিয়ে দিছি। পটাশিয়ামকে কেন বাদ দিয়ে দিলাম? পটাশিয়াম, তারপর কে রুবিডিয়াম। এই যে দেখো এরা যারা আছে এরা কিন্তু খুব মানে উচ্চমানের ধাতু, ঠিক আছে? এরা খুব সক্রিয় ধাতু, কিন্তু কিন্তু হাইড্রোজেন কিন্তু ধাতুর মধ্যে পড়ে না। সো এই যে হাইড্রোজেনের যে অবস্থানের সীমাবদ্ধতা, এটা দেখবে বইয়ে খুব সুন্দর করে দেয়া আছে। এই জিনিসটা হচ্ছে গিয়ে তোমার একটু গুছায় টুছায় পরীক্ষায় লিখতে হবে। এটা পরীক্ষায় অনেক আসে। এটা পরীক্ষায় দেয় যে এই যে মৌলটা আছে ওই আকারে ইঙ্গিতে বুঝায় দেয় এটা হাইড্রোজেন, এই মৌলটা অবস্থান নিয়ে তোমার বক্তব্য ব্যাখ্যা করো। সো তুমি বলবা হ্যাঁ অবস্থান হচ্ছে পর্যায় ইলেকট্রন বিন্যাস অনুযায়ী আমি যদি ওকে রাখি তাহলে ও গ্রুপ একই জায়গা পায়, কিন্তু এখানে রাখার কারণে এই ঝামেলা আছে, কারণ এখানে যারা যারা আছে এটা খুব সক্রিয় ধাতু। অন দ্য আদার হ্যান্ড হাইড্রোজেন হচ্ছে ধাতু না, হ্যান তেন এগুলা বলে দিবা। বুঝতে পারছো? এই গেল। আরেকটা জিনিস পরীক্ষায় যেটা আসে সেটা হচ্ছে সক্রিয়তা। কার সক্রিয়তা বেশি এটাও কিন্তু পরীক্ষায় আসে। মাথায় রেখো সক্রিয়তা 2 কারণে হয়। একটা হচ্ছে ধাতু হিসাবে সক্রিয়তা তখনই বেশি হয় যখন আয়নীকরণ শক্তি কম হয়। মাথায় রেখো সক্রিয়তা, এটা কিন্তু খুব আসে। সক্রিয়তা তখনই বেশি হয় ধাতু হিসাবে যখন আয়নীকরণ শক্তি কম হয়। আয়নীকরণ শক্তি কম হলে কি হয়? ইলেকট্রনকে ইজিলি বের করে নেওয়া যায়, তার মানে ও ইজিলি ইলেকট্রন ত্যাগ করে দিতে পারে। ইজিলি যদি ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে ও তো অনেক ভালো ধাতু, সক্রিয় ধাতু, ইজিলি ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, তাই না? অ্যাজ আ ধাতু ওর সক্রিয়তা তখনই বেশি হবে যখন ওর আয়নীকরণ শক্তি বেশি হবে, ঠিক আছে? আর হচ্ছে অ্যাজ আ অধাতু সক্রিয়তা তখনই বেশি হয় যখন হচ্ছে ইলেকট্রন আসক্তি বেশি হয়, যখন বাইরের ইলেকট্রনের প্রতি আসক্তি বেশি হয়। অধাতু কারা? যারা ইলেকট্রন গ্রহণ করে নেয়। সো যার ইলেকট্রনের প্রতি আসক্তি বেশি সে ইজিলি ইলেকট্রন গ্রহণ করে নিবে। সো অধাতু হিসাবে যখন ইলেকট্রনের প্রতি আসক্তি বেশি থাকে তখন সক্রিয়তা বেশি হয়, এটা মাথায় রেখো, ঠিক আছে? সোজা ভাষায় ধাতব ধর্ম যত বাড়তে থাকে সক্রিয়তা ধাতু হিসাবে বাড়তে থাকে, আর অধাতব ধর্ম যত বাড়তে থাকে অধাতু হিসাবে সক্রিয়তা তত বাড়তে থাকে, এটা মাথায় রেখো। তোমার হচ্ছে হ্যালোজেন যারা আছে ওরা হচ্ছে সক্রিয় অধাতু, আর গ্রুপ 1-এ যারা আছে এরা হচ্ছে সক্রিয় ধাতু, কারণ এদের আয়নীকরণ শক্তি অনেক কম, এরা হচ্ছে ইজিলি ইলেকট্রন ত্যাগ করে দিতে পারে। মাথায় ঢুকছে? আর হচ্ছে গিয়ে আরেকটা জিনিস মাথায় রেখো, বাম থেকে ডানে গেলে যদিও এখানে বলা আছে ইলেকট্রন আসক্তি কি হয় বাড়ে, কিন্তু বাম থেকে ডানে যেতে 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 একসময় গ্রুপ 18 পড়বে না, একদম ডান পাশে নিষ্ক্রিয়, ওদের কিন্তু ইলেকট্রন আসক্তি 0। সো এই ইলেকট্রন আসক্তির যে ক্রমটা এটা গ্রুপ 17 পর্যন্ত খাটে। এই জিনিসগুলো একটু মাথায় রেখো। আশা করি চ্যাপ্টার 4 থেকে গ ঘতে যা আসবে তুমি একটু প্রশ্নগুলো ঘেটে দেখো, কোনোটাই পারবা না। সমস্যা যেটা হয় উদ্দীপকে আটকে যাবে, আর উদ্দীপকে আটকানোর জন্য কি করতে হবে? লাস্ট ভিডিওটা দেখতে হবে। এন্ড উদ্দীপক যদি একবার ক্র্যাক করে ফেলতে পারো তাহলে দেখবে এগুলো সব খুব সহজ প্রশ্ন, যা যা বলছি এগুলা থেকে আসে। সবাই প্র্যাকটিস করতে থাকো। আজকে ভিডিও শেষে সবাই হচ্ছে গিয়ে টেস্ট পেপার খুলে দেখবা, কমন পাইলে বলবা, না পাইলে যেগুলো অন্যরকম থাকবে সেগুলো বলবা, আমি সেগুলোর সলিউশন দিয়ে দিব, ঠিক আছে? আজকে পর্যন্ত গাইস, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হচ্ছে শরীরের যত্ন নিও। আল্লাহ হাফেজ।